মরা মাইনচেরে কেউ শেকল দিয়া বাইন্দা রাখে? 50 বছর শেকল দিয়া বাইন্দা রাখছিলি আমারে। ইয়া মাবুদ, এইটা কি? তুই পালাইতে পারবি না রহমত। চায়ের দোকানে টিম টিম করে হারিকেন জ্বলছে। হারিকেনের চারপাশে পোকা উড়ছে। দোকানের বাইরে ঘন অন্ধকার। রহমত একটি কাঠের বেঞ্চে বসে বিড়ি টানছে। তার মুখ ভর্তি কাঁচা পাকা দাড়ি, পরনে ময়লা লুঙ্গি আর ফতুয়া। বজলু তার সহকারী পাশে বসে ভয়ে ভয়ে নখ কামড়াচ্ছে। চেয়ারম্যান সাহেব দামি শাল গায়ে জড়িয়ে তাদের সামনে দাঁড়িয়ে আছেন। তোরে যা কইছি রহমত, কামটা আজ রাইতেই হন লাগবো। কাল সকালে ইঞ্জিনিয়ার আইসা পড়বো। ওই দিঘির পারে আমি মাটি ফালামু, মারফেট উঠবো ইহানে। কিন্তু চেয়ারম্যান সাহেব, রাত বিরেতে ওই দিঘির পারে? আর ওই পুরনো বটতলার নিচে কবর। গ্রামের মুরব্বীরা তো ওই দিক দিয়া দিনের বেলাও হাঁটে না। মুরব্বীদের কিচ্ছা শুই না তো আমার আর পুজো কাটকাইব না। এই নিয়ে নগদ 5,000 টাকা, কাম শেষ হইলে আরো 2,000 দিমু। ওস্তাদ, আমার কিন্তু সুবিধে ঠেকতেছে না। ওই বটতলায় নাকি কিসের জানি একটা ছায়া গড়ে। চুপ কর বোকা। জ্যান্ত মানুষের ডর বেশি, মরা মানুষের কোনো ক্ষমতা নাই। ঠিক আছে চেয়ারম্যান সাহেব, আপনি যান। আমি আর বুঝলু গিয়া লাশ তুইলে জঙ্গলের ওপরে ফেলাই দিতেছি। হঠাৎ দমকা বাতাসে চায়ের দোকানে হারিকেনটা দুলে ওঠে। ঘুটঘুটে অন্ধকার। রহমতের হাতে একটি জ্বলন্ত হারিকেন বাতি। বাতির আলোয় চারপাশের বাঁশ গাছের অদ্ভুত সব লম্বাটে ছায়া পড়ছে। রহমতের এক হাতে হারিকেনের বাতি, অন্য হাতে কোদাল নিয়ে হন করে হাঁটছে। ওস্তাদ, একটু আস্তে হাঁটেন না, আমার পা তো চলতেছে না। তুই একটা আস্ত মাইয়া মানুষের লহন ডরাস, বুঝলু? বেটা ছেলে হইছস, এত ভয় কিসের? ওস্তাদ, আপনি জানেন ওই কবরটা কার? ওইটা কালো ডাকাতের কবর। কালো ডাকাত? 50 বছর আগের ওই কিস্সা তুই কই পেলি? কাদের কাকার কাছে শুনছি ডাকাত আসিল, ঠিক আছে, কিন্তু সে নাকি কালা জাদুকরও ছিল। মানুষের রক্ত দিয়া শয়তানের পূজা করত। মরার পর কেউ তারে ছোঁয় নাই। গ্রামের মানুষ নাকি তারে বাইন্দা কবর দিছিল। দূর বোকা, বাইন্দা কবর দিব কেন? মরা মানুষ কি ভাগ্যা যাব নাকি? বেশি কথা না কইয়া পা চালা। বট গাছের ডালপালাগুলো সাপের মতো ঝুলে আছে। দিঘির জল কুচকুচে কালো। হারিকেনটা মাটিতে রাখতে এর আলো শুধু কবরের জায়গায় আলোকিত করছে। রহমত কোদাল দিয়ে মাটি কুপাতে থাকে আর বজলু মাটিগুলো ফেলতে থাকে। মাটি মাটি তো বেশ শক্ত মনে হয়। বহুত বছর ধইরা কেউ এদিকে আহে নাই। ওস্তাদ, আমার মনে হইতেছে বট গাছের ডাল থিকা কেউ আমার দিকে তাকাইয়া আছে। আমি তোর চোখ তুইলা নিমু, তুই যাইয়া মাটি ফেলা। রহমত আরো গভীরে কোদাল মারে। প্রায় 4 ফুট গর্ত হয়ে গেছে। হঠাৎ রহমানের কোদালে সজোরে কিছু একটা ধাক্কা খায়। বিকট একটা শব্দ হয়। ওস্তাদ, নিচে লোহার মতো কি জানি বাজলো। বুঝু, খাটিয়া দইটা রেডি কর আর হারিকেনটা কাছে আন। রহমত নিচু হয়ে যায়, হাত দিয়ে যত্ন করে মাটি সরায়।
মাটি সরতেই তার চোখ বড় বড় হয়ে যায়। দেখা যায় কোনো সাদা কাপড় নেই, একটি কুচকুচে কালো কাপড়ে মোড়ানো লাশ। কিন্তু ভয়ঙ্কর বিষয় হলো লাশের মাথা থেকে পা পর্যন্ত একটা লোহার শিকল দিয়ে পেঁচানো। শিকলের শেষে মাথায় একটা বড় তালা মারা রয়েছে। ইয়া মাবুদ, এইটা কি? ওস্তাদ, মরা মাঞ্চেরে কেউ শেকল দিয়া বাইন্দা রাখে? জীবনে বহুত লাশ তুলছি বুঝুক, কিন্তু এমন আজব জিনিস তো দেখি নাই। ওস্তাদ, চলেন পালাই। এইটা ভালো জিনিস না, আমার কথা হনেন। চেয়ারম্যানের কাছ থেকে 5,000 টাকা নিছি, কাম তো শেষ করন লাগবই। তুই ওই দিক ধরে টান দে, লাশের তো হাড্ডি গস্ত পচে যাওয়ার কথা, কিন্তু এইটার শরীর তো একদম শক্ত, আর এত ভারী কেন? চেয়ারম্যান সাহেব আর তার পাহারাদার রফিক সেখানে এসে পৌঁছায়। খাটিয়ার উপর কালো কাপড় ও শেকলে বাঁধা লাশটা রাখা রয়েছে। কিরে রহমত, কাজ কত দূর? খাটিয়ায় তুলছিস? চেয়ারম্যান সাহেব, এইটা কিসের লাশ? মরা মানুষেরে কেউ শিকাল দিয়া বান্ধে, আর 50 বছর পার হইছে, অথচ লাশের কাপড় পচেও নাই, লাশও শক্ত। এইটা এইটা হইল কালু ডাকাতের লাশ। বুঝলু তাইলে? ঠিক কইছিল। ও, ঠিকই কইছিল। ডাকাত আসিল, সাথে কালো জাদুও করতো। মরার আগে কইছিল সে নাকি আবার উঠে আসবো। তাই গ্রামের মুরব্বীরা ডরে তারে কালা কাপড় পরাইয়া শিকল দিয়া বাইন্দা এই দিঘির পারে পুইত্তা রাখছিল। তুই এত কথা না জিগাইয়া লাশটা নিয়ে যা, ওই পারে আম বাগানের ওই পারে একটা খাদের মধ্যে ফালাইয়ায়। যা জলদি যা। রহমত সামনের খাটিয়ার একদিক ধরে আছে, বজলু পিছনে আছে। রহমতের হাতে হারিকেন বাতি, চারদিকে ঘুটঘুটে অন্ধকার, আম গাছের ডালগুলো রাস্তার উপর ঝুঁকে আছে। ওস্তাদ, ওস্তাদ, লাশটা কি পানি খাইতাছে? মানে কি? কি কইতাছস? আজে বাজে কথা কবি না, হাঁপাই গেছস তাই ভারী লাগতেছে। না ওস্তাদ, কসম খায়া কইতাছি, যখন তুলছিলাম তখন ওজন আছিল হালকা। এখন প্রতি কদমে মনে হইতাছে খাটিয়ার উপর 2টা পাথরের বস্তা কেউ চাপাই দিয়াছে। আমার কাঁধ ভাঙ্গা যাইতাছে। খাটিয়াটা একটু নামান ওস্তাদ। আর একটু পথ, চুপচাপ করে চল। হঠাৎ দমকা বাতাস শুরু হয়, চারপাশে গাছের পাতা ঝরতে থাকে, হারিকেনের আলো নিভু নিভু করতে থাকে। কালো কাপড়টা আস্তে আস্তে ছিঁড়ে যায়, ভেতর থেকে একটা পচা ফ্যাকাশে ধূসর রঙের হাত বেরিয়ে আসে। হাতের নখগুলো অস্বাভাবিক বড় এবং কালো। হাতটা খাটিয়ার বাঁশটা খামচে ধরে। ওস্তাদ গো, লাশ জ্যান্ত হইয়া গেছে। বজলু ভয়ে খাটিয়া ছেড়ে পেছনের দিকে দৌড় দেয়। খাটিয়া ব্যালেন্স হারিয়ে ধপাস করে মাটিতে পড়ে যায়। রহমতও ছিটকে পড়ে যায় এক পাশে। এটা কি করলি হারামজাদা? রহমত ঘুরে দাঁড়াতেই তার কথা আটকে যায়। হারিকেনের আলো মাটিতে পড়ে থাকা লাশের উপর পড়ে। কালো কাপড় ফেরে কালো ডাকাতের লাশ উঠে বসে। তার পুরো শরীর মোটা শেকলে বাঁধা, কিন্তু গায়ের পাশবিক জোরে সে শিকলগুলো টানছে। লাশটি পুরোপুরি উঠে দাঁড়ায়। তার চোখ দুটো আগুনে কয়লার মতো জ্বলছে, মুখের চামড়া পচে গেছে, ধারালো দাঁত বেরিয়ে এসেছে, মুখ দিয়ে গাঢ় কালো রঙের লালা ঝরছে। 50 বছর শেকল দিয়া বাইন্দা রাখছিলি আমারে,
আজ রক্ত কামু, তাজা রক্ত। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। শয়তান জাগছে। রহমত বুঝতে পারে এই অশুভ শক্তির সাথে লড়াই করা একদম অসম্ভব। সে প্রাণপণে দৌড়াতে শুরু করে গন্তব্য গ্রামের শেষ মাথায় থাকা পুরনো মসজিদ। তুই পালাইতে পারবি না রহমত, আর তোর প্রস্তুতিরা কামু। রহমত দৌড়াতে দৌড়াতে একবার হোঁচট খেয়ে পড়ে যায়। তার হাঁটু ছিলে যায়। সে পিছনে ফিরে তাকায়। আল্লাহ বাঁচাও! পিচাসটা কোনো মানুষের মতো দৌড়াচ্ছে না। সে অনেকটা মাকড়সার মতো দুই হাত ও দুই পায়ে ভর করে অবিশ্বাস্য দ্রুত গতিতে ধেয়ে আসছে। তার চোখ দুটো অন্ধকারে জ্বলে উঠছে। রহমত দৌড়াতে দৌড়াতে সে মসজিদের সীমানার ভিতর ঢুকে যায়। পিচাসটা মসজিদের অদৃশ্য দেয়ালে ধাক্কা খায়। সে কোনোভাবেই মসজিদের ভিতর ঢুকতে পারে না। পিচাসটা মাজারের ভিতর ঢুকতে না পেরে রাগে মাটিতে নখ দিয়ে আঁচড় কাটতে থাকে। তার মুখ দিয়ে কালো ধোঁয়া বের হচ্ছে। হঠাৎ সেই পিচাসটার হাত লম্বা হয়ে রহমতের দিকে চলে যায়। হাতটা রহমতের পা ধরে ফেলে। না, না, স্যার শয়তান, না, স্যার আমাকে শয়তান। পিচাসটা হ্যাসকা টান মারে। রহমত ছিটকে মসজিদের সীমানার বাইরে চলে আসে। রহমতের ঠিক হাতের কাছেই পড়েছিল জ্বলন্ত ক্যারিসনের হারিকেন বাতিটা। রহমত হারিকেনের বাতিটা তুলে সজোরে ছুঁড়ে মারে পিচাসের মুখের উপরে। হারিকেনটা ভেঙে যে ছিটকে পড়ে। মুহূর্তের মধ্যে দাও দাও করে আগুন জ্বলে ওঠে পিচাসের গায়ে, জড়ানো কালো কাপড়ে। পিচাসটা যন্ত্রণায় ছটফট করতে করতে পেছোতে থাকে। সে নিজের গায়ের আগুন নেভানোর জন্য হাত পা ছুঁড়তে থাকে। পেছোতে পেছোতে সে দিঘির একদম পাড়ে চলে যায়। ভারসাম্য হারিয়ে সে সোজা গিয়ে পড়ে নদীর গভীর কালো জলে। দিঘির জলে বড় বড় ঢেউ ওঠে। জলের নিচে কিছুক্ষণ লাল রঙের আগুন দেখা যায়। তারপরে সব নিভে যায়। পরের দিন সকালবেলা চায়ের দোকানে রেডিও বাজছে। হালকা শব্দ, চামচ দিয়ে চা নাড়ার টুংটাং শব্দ। রহমত বেঞ্চে বসে শান্তভাবে চা খাচ্ছে। তার পায়ে ব্যান্ডেজ বাঁধা। বজলু এক কোনায় আঁটোসাঁটো হয়ে বসে আছে। ভয়ে তার গায়ে এখনো জ্বর, গায়ে কাঁথা জড়ানো। চেয়ারম্যান সাহেব মুখ গোমরা করে হেঁটে আসেন। কে রে রহমত, তোরে যে কাম দিলাম, সকালে গিয়া দেখি বটতলায় শুধু একটা ছেঁড়া শেকল বইটা আছে। লাশ কই গেল? তুই লাশ ওই করে ফালাই আসছিস নাই? যে মাটিরে ভয় পায় তারে দিঘির পানি নিজের কাছে টাইনা নেছে চেয়ারম্যান সাহেব। কি আবল তাবল বলিস? লাশ কই? আমার প্রজেক্টের কি হইব? ওই দিঘি আর ভরাট করার চেষ্টা কইরেন না। ওটার নিচে এমন কিছু আছে যা মাটির উপরে না ওঠাই ভালো। উঠলে আপনিও বাঁচবেন না, আমরাও না।